আমাদের আজকের গল্পেও একই রকম কিছু ঘটছে। গল্পের শুরুতে হিউই নামে একজন ব্যক্তি রকেটে চাঁদে যাচ্ছিলেন, কিন্তু এই সময়ে পাই নামে একটি খুব বড় গ্রহাণু পৃথিবীর দিকে ঘুরে গেল। এটি পৃথিবীর ডাইনোসরদের ধ্বংসকারী গ্রহাণুর চেয়েও বড় ছিল। এটি এড়াতে মানুষ চাঁদে একটি পরিকল্পনা করেছিল, যা মহাকাশ স্টেশনে ঘটছিল। সেই মহাকাশ স্টেশনটিও এই উদ্দেশ্যেই তৈরি করা হয়েছিল। এর ভেতরে অনেক বিপজ্জনক আধুনিক অস্ত্র ছিল, যার সাহায্যে গ্রহাণুটি ধ্বংস করা হবে এবং চাঁদের মাধ্যাকর্ষণ শক্তির সাহায্যে এর ধ্বংসাবশেষ পৃথিবী থেকে টেনে সরিয়ে নেওয়া হবে। 8 বছর ধরে কঠোর পরিশ্রমের পর অবশেষে মানুষ এই মিশনে সফল হয়েছে এবং এখন তার কাজ শেষ করার পর তিনি এবং তার সমস্ত সঙ্গীরা পৃথিবীতে ফিরে আসার জন্য প্রস্তুত হলেন। কিন্তু ফিরে আসার আগে সে তার কমান্ডার জিঙ্কের প্রতি তার ভালোবাসা প্রকাশ করতে চেয়েছিল এবং এর প্রস্তুতি নিতে সে তার ঘরে গিয়েছিল, হেডফোনে গান বাজিয়েছিল এবং একটি চিঠি লিখতে শুরু করেছিল। সেই মুহূর্তে ঝু নামের একজন মহাকাশচারী আতঙ্কিত হয়ে পড়লেন। আরোহণের সময় তিনি কমান্ডার জিংকে কিছু খবর দিলেন। আসলে শেষ মুহূর্তে তাদের অস্ত্রে কিছু একটা সমস্যা হয়ে গিয়েছিল। পরবর্তী 8 ঘন্টার মধ্যে পাই গ্রহাণুর সমস্ত ধ্বংসাবশেষ চাঁদে পড়তে চলেছে। এই খবর পেয়ে কমান্ডার জিং তৎক্ষণাৎ মহাকাশ স্টেশন খালি করার নির্দেশ দেন। এরপর সবাই পূর্ণ গতিতে তাদের রকেটের দিকে ছুটতে শুরু করে। তারা চলে গেল, কিন্তু ইউএ তখনও তার প্রেমপত্র লিখতে ব্যস্ত ছিল এবং কানে হেডফোন লাগানোর কারণে কোনো সতর্কতামূলক অ্যালার্ম শুনতে পেল না। কিন্তু কয়েক মিনিট পর তার দৃষ্টি প্রথম রকেটের উপর পড়ল এবং এটি দেখতে পেয়ে সে পূর্ণ গতিতে বেস স্টেশনের দিকে দৌড়ে গেল। সেই সময় সেখানে আরও 6টি রকেট উপস্থিত ছিল, যা দেখে উই কিছুটা আশ্বস্ত বোধ করলেন। কিন্তু হঠাৎ করেই একই সময়ে 5টি রকেট উড়ে গেল। এরপর এর কাছে আর মাত্র একটি শেষ রকেট বাকি ছিল। সে তার দলের সাথে যোগাযোগ করার জন্য বেশ কয়েকবার ব্যর্থ চেষ্টা করেছিল, কিন্তু যখন সে অন্য কোন বিকল্প দেখতে পেল না, তখন সে তার রোভারটিকে পুরোদমে কাজে লাগালো। অবতারকে তাড়াতে শুরু করল, কিন্তু তারপর একটা বিশাল গর্ত তার পথে এসে দাঁড়ালো এবং তার রোভারটি সোজা সেই গর্তে পড়ে গেল। যখন সে সেই গর্ত থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়, তখন শেষ রকেটটিও উড়ে যায় এবং ততক্ষণে গ্রহাণুর ধ্বংসাবশেষ সেই জায়গায় পড়তে শুরু করে, যেখান থেকে নিজেকে বাঁচাতে সে অন্য একটি গর্তে লুকিয়ে থাকার সিদ্ধান্ত নেয়। কিন্তু তারপর ধ্বংসাবশেষের কিছু অংশ কিসা সোজা এসে গর্তে পড়ে গেল, যার কারণে সে কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়ে গেল। কিন্তু যখন তার জ্ঞান ফিরে এল, তখন সে বিশ্বাস করল যে পৃথিবী থেকে তাকে খুঁজে পাওয়া খুব একটা কঠিন হবে না। কিন্তু তারপর একটি খুব বড় গ্রহাণু সোজা চলে গেল এবং পৃথিবীতে আঘাত করল, যার কারণে পুরো পৃথিবী ধ্বংস হয়ে গেল। পরবর্তী 6 মাস ধরে হিউই পৃথিবীর সাথে যোগাযোগের চেষ্টা চালিয়ে যান এবং যখন তিনি ব্যর্থ হন, তখন তিনি তার ভাগ্যকে মেনে নেন। ভাগ্যক্রমে তার বাকি জীবন যাপনের জন্য পর্যাপ্ত খাবার এবং জল ছিল। সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর কুপ তার সমস্ত ইচ্ছা পূরণ করার সিদ্ধান্ত নেয়, যার মধ্যে প্রথম ইচ্ছা ছিল কমান্ডার জিঙ্কের ঘরে কিছু সময় কাটানো, কিন্তু তিনি জিঙ্কের ঘরের পাসওয়ার্ড জানতেন না, এবং তার দ্বিতীয় ইচ্ছা ছিল চাঁদের পৃষ্ঠে সার্ফিং করা। পরে সে খুব খারাপভাবে পড়ে যেতে থাকে, কিন্তু অনেক দিন একটানা চেষ্টা করার পর সে সার্ফিংয়ে সফল হয়। কিন্তু সে এখনও জিঙ্কের ঘরের পাসওয়ার্ড খুঁজে পায়নি এবং রাগের বশে সে দরজা ভেঙে দেয়। তারপর সে জিঙ্কের ছবি নিয়ে ডেটে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এই সময় সে ভুলবশত জিঙ্কের মুখে কেচাপ ছিটিয়ে দেয় এবং এই সুযোগটি কাজে লাগিয়ে সে জিঙ্কের ছবিতে চুমু খায়। কিন্তু তিনি এই বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন না যে মহাকাশ স্টেশনের পুরো দল তাদের নতুন সদর দপ্তর থেকে তাকে দেখছিল এবং তার কর্মকাণ্ড দেখে সবাই মুখ ফিরিয়ে নিল। এবং অন্যদিকে জিং এটি দেখে সম্পূর্ণ হতবাক হয়ে গেল, কিন্তু নেটওয়ার্ক ব্যর্থতার কারণে তারা সেই সময় কেবল কুপটি দেখতে পেল। এবং যেহেতু ওয়ে কোনো গুরুতর সমস্যায় পড়েনি বলে মনে হয়েছিল, তাই জিং ওয়ের উদ্ধার অভিযান বাতিল করার সিদ্ধান্ত নেন এবং চেয়ারম্যান ইয়াং তাকে জানান যে সরকার আগামী 30 দিনের মধ্যে ওয়ের নতুন জীবনকে বিশ্বের সামনে তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছে। প্রকৃতপক্ষে গ্রহাণুটি পৃথিবীতে আঘাত করার পর 30% ভূমি জলে ডুবে গিয়েছিল, যার কারণে সকল মানুষের জীবন সম্পূর্ণরূপে বদলে গিয়েছিল। এবং এখন সরকার এই দৃশ্যের মাধ্যমে জনগণের মধ্যে একটি নতুন আশা তৈরি করতে চেয়েছিল, এই মানুষটি একা আটকে আছে। তবুও জীবনটা একটা এলোমেলো, তাই না? কিন্তু মহাকাশচারী ঝু ওয়েকে এই কাজের জন্য যোগ্য মনে করেননি। এতে ঝিং তাকে বলেন যে তারা ওয়ের কণ্ঠস্বর ডাব করে বিশ্বের কাছে উপস্থাপন করবেন, যাতে সে তাকে তার ইচ্ছামতো কথা বলতে পারে। এরপর জিং রেডিওর মাধ্যমে বিশ্ববাসীর কাছে একটি মিথ্যা গল্প প্রচার করে, যেখানে বলা হয় যে ওয়ে একজন ক্রু সদস্যকে বাঁচাতে রকেটে ঝাঁপিয়ে পড়েছিলেন। তিনি তার আসন ছেড়ে চলে গেলেন এবং সিং একটি সম্প্রচারের মাধ্যমে ওয়ের নতুন জীবন সম্পর্কে বিশ্বকে অবহিত করলেন। এদিকে 196 দিন অতিবাহিত হওয়ার পর একদিন ওয়ে তার একটি ওষুধ আনতে গুদামে যান এবং সদর দপ্তরে ফ্লুটাস নামে একজন ভয়েস ওভার শিল্পীকে ওয়ের কণ্ঠ ডাব করার জন্য ডাকা হয় এবং তাকে কোনো স্ক্রিপ্ট দেওয়া হয় না। আর এবার যখন সে গুদামে পৌঁছালো,
তখন তার চোখ পড়ল একটি নতুন এবং অজানা জিনিসের উপর, যাকে সে প্রথমে একটি মেয়ে ভেবেছিল এবং তার সাথে কথা বলতে শুরু করল, এবং তার কাছে পৌঁছানোর সাথে সাথে সে দেখতে পেল যে এটি একটি শক্তিশালী ক্যাঙ্গারু। আর ঠিক সেই সময় যখন লাইভ স্ট্রিমিং শুরু হয়, ক্যামেরা সরাসরি ক্যাঙ্গারুর মুখে চলে যায় এবং এখানে বাঁশিবাদক সবকিছু না জেনে ক্যাঙ্গারুর ঠোঁট অনুযায়ী ডাবিংও শুরু করে। জিং বাঁশিবাদককে থামানোর চেষ্টা করেছিল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে এবং অনেকেই ঘটনাটি দেখে ফেলেছে। আর এই ভুলের কারণে জিংক্স এবং জুকে চেয়ারম্যানের সামনে হাজির হতে হয়, যেখানে তারা তাকে বলে যে তাদের গবেষণা দল বেস স্টেশনে কং নামে একটি ক্যাঙ্গারু রেখে গেছে। আর অন্যদিকে লুটেস্ট একজন প্রকৃত ভয়েস শিল্পী ছিলেন না, বরং একজন প্রভাবশালী ব্যক্তি ছিলেন যিনি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জিনিসের জন্য ভয়েস ওভার করেন, এবং এই ভুলের পর জিংক্স সিদ্ধান্ত নেন যে ভিডিওটি ডাব করার পরিবর্তে তারা এটিকে গল্পের মতো বর্ণনা করবেন। ইতিমধ্যে মহাকাশযানে কংকে তার কাছে ডাকতে সে একটি স্ত্রী ক্যাঙ্গারুর রূপ ধারণ করে। আর কং যখনই তার আসল পরিচয় জানতে পারল, সে ওয়েকে মারতে শুরু করল। এটা দেখে ফ্লুটিস জোরে জোরে হাসতে লাগল। এরপরে সিং সমস্ত ভুলের দায়িত্ব নিজের উপর নিলেন এবং তারপরে তিনি আরেকটি খবর পেলেন যে মহাকাশযানে কং এবং ওয়ের মধ্যে একটি লড়াইয়ের ম্যাচ হতে চলেছে। এরপর সবাই মনোযোগ সহকারে খেলাটি দেখতে শুরু করে এবং তারপর কাং তার শক্তি প্রদর্শন করে ওয়ের পেটে ঘুষি মারে, যার ফলে সে অজ্ঞান হয়ে যায়। তাকে এই অবস্থায় দেখে জিগ ওয়ের সাথে কথা বলার চেষ্টা করে এবং যখন সে জ্ঞান ফিরে পায় এবং যোগাযোগ চ্যানেলে লাইনগুলি দেখতে পায়, তখন সে আনন্দে কাঁদতে শুরু করে। কারো কথা শুনতে না পাওয়া সত্ত্বেও তিনি খুশি ছিলেন যে পৃথিবীতে বেঁচে থাকা মানুষ আছে। পারস্পরিক চুক্তিতে পৌঁছানোর পর দুজনেই তাদের রোভারে চড়ে একটি ভাঙা অ্যাপোলো আইথিয়ানে যাওয়ার সিদ্ধান্ত নেয়, যাতে তারা এটি ব্যবহার করে চন্দ্র স্টেশনে পৌঁছাতে পারে। এখানে একটি রকেট ছিল যার সাহায্যে তারা পৃথিবীতে ফিরে যেত। এখানে ওয়ে তার সমস্ত শক্তি লুনার ডগ খুঁজে বের করার জন্য নিয়ে গেল, যে ওয়েকে সাহায্য করতে পারে। এরপর ওয়ে তার সমস্ত মনোযোগ মহাকাশযানটি পুনর্নির্মাণের দিকে নিবদ্ধ করেন, যা দেখে সবাই বেশ অবাক হয়ে যান। আর সিং যখন তার ফাইলটি পরীক্ষা করলেন, তখন তিনি জানতে পারলেন যে তিনি আসলে একজন ফ্লাইট ডাইনামিক্স ইঞ্জিনিয়ার, যিনি বর্তমানে রক্ষণাবেক্ষণ বিভাগে কর্মরত ছিলেন। 2008 সালের তার কর্মজীবনের দিনে ওয়ে রিপোর্ট করেছিলেন যে তার রোভারের ইঞ্জিন নষ্ট হয়ে যাওয়ার কারণে ওজনের সীমা ছিল এবং তাকে কাংকে ছেড়ে চলে যেতে হবে। তবুও কং তাকে জোর করে তার ঘাঁটিতে ফিরিয়ে আনে এবং তারপর হিউয়ের মনে পড়ে যে তারা সেখানে উপস্থিত অস্ত্রগুলির মধ্যে একটিকে প্রোটোটাইপ ইঞ্জিন হিসাবে ব্যবহার করতে পারে, তবে এতে অনেক ঝুঁকি ছিল, কিন্তু তা সত্ত্বেও কং তাকে সমর্থন করতে প্রস্তুত ছিল। এই কথা শুনে নভোচারী চিড়িয়াখানা পুরো দলকে বলল যে এটি অবশ্যই করা যেতে পারে, কিন্তু সূর্যাস্তের আগে এটিকে ঘাঁটিতে আনা খুবই কঠিন ছিল, কারণ প্রোটোটাইপ ইঞ্জিনটি সৌরশক্তিতে চলত। আর যেহেতু চাঁদে একদিন পৃথিবীর 14 দিনের সমান, তাই সে যদি একটানা গাড়ি চালাতে থাকে তবুও সে সেখানে পৌঁছাতে পারবে না। সবাই বিশ্বাস করত যে এই কাজ করা সম্ভব নয়, কিন্তু সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে ওই উল্টো দিকে গাড়ি চালাতে শুরু করল। আসলে সে সূর্যের আলো থেকে বের হতে পারত না, কারণ চাঁদে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথেই এত ঠান্ডা হয়ে যায় যে সে মারা যায়, এবং এটি দেখে জিগ বুঝতে পারে যে সে ক্রমাগত সূর্যের পিছনে ছুটবে যাতে তার পুরো 41 দিন সময় থাকে। কিন্তু 28তম দিনের মধ্যে কং এবং ওয়ে সম্পূর্ণ ক্লান্ত হয়ে পড়েছিল, আর তাই দুজনেই একে অপরের সাথে দড়ি বেঁধে ফেলল এবং বেশ কয়েকদিন একটানা গাড়ি চালানোর পর অবশেষে তারা ইঞ্জিনে পৌঁছালো। সেখানে পৌঁছানোর সাথে সাথেই ক্যাং একটানা একটা বোতাম টিপতে শুরু করলো, কিন্তু ভাগ্যক্রমে এটি কোনো এলোমেলো বোতাম ছিল না, এটি কেবল ইঞ্জিন চেক বোতাম ছিল। এবং তার বিপজ্জনক কর্মকাণ্ডের কারণে হিউই তাকে গাড়ির ভেতরে আটকে রাখে। এরপর তারা দুজনেই তাদের ঘাঁটির দিকে রওনা দিল, কিন্তু পথে গাড়িটি ইঞ্জিন থেকে আলাদা হয়ে গেল। আর যখন হিউই এটা বুঝতে পারল, ততক্ষণে অনেক সময় কেটে গেছে। সে জানত যে যদি সে তার সম্প্রদায়কে ফিরিয়ে নিতে ফিরে যায়, তাহলে সূর্যের আলো তার হাত থেকে সরে যেতে পারে। একবার সে সম্প্রদায় ছেড়ে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল এবং তার কর্মকাণ্ড দেখে সবাই হতবাক হয়ে গেল। এবং কয়েক মিনিট পর সে পূর্ণ গতিতে কংয়ের দিকে ফিরে গেল এবং কিছুক্ষণ হাঁটার পর অবশেষে সে কংয়ে পৌঁছে গেল, এবং এখন সমস্ত গণনার পরে সবাই বিশ্বাস করল যে তারা সময়মতো ফিরে আসতে পারবে না। তাই সিং সকলকে যত তাড়াতাড়ি সম্ভব লুনার ডগটি খুঁজে বের করার নির্দেশ দিলেন, যাতে এর ব্যাটারির সাহায্যে তারা তাদের ঘাঁটিতে ফিরে যেতে পারে। এদিকে এতক্ষণ ঘুম না করে গাড়ি চালানোর ফলে ওয়ে এবং কং উভয়ই অত্যন্ত ক্লান্ত। এবং তারপর যখন সূর্য অস্ত যাচ্ছিল, তাদের কাছে মাত্র 5 ঘন্টা ব্যাটারি বাকি ছিল, এবং তারপর হঠাৎ করে লুনার ডগ সক্রিয় হয়ে গেল, কিন্তু পাওয়ার সেভিং মোডে থাকায় এটি তাদের দুজনকেই খুঁজে পেল না। 55 কিলোমিটার দূরে ব্যাটারি ব্যর্থতার কারণে কেবিনটি সম্পূর্ণরূপে জমে যায় এবং ক্রুদের জাহাজ ছেড়ে যেতে বাধ্য করা হয়।
ইতিমধ্যে মহাকাশচারী ঝু লুনার ডগটিকে নিয়ন্ত্রণে নিয়ে উইতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং পথে ব্যাটারি ফুরিয়ে যাওয়ার কারণে লুনার ডগটি একটি বিশাল গর্তে পড়ে যায়।